প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান, আবারও ব্রাজিল দলে ফিরলেন ফুটবল প্রেমীদের আবেগের নাম নেইমার জুনিয়র। বিশ্বকাপকে সামনে রেখে কোচ কার্লো আনচেলোত্তি ঘোষণা করেছেন ব্রাজিলের 26 সদস্যের স্কোয়াড। ইতালিয়ান মাস্টার মাইন্ডের দলে কারা জায়গা পেলেন, কারা সেলেসাওদের নিয়ে যাবেন হেক্সা মিশনের পথে, জানাচ্ছেন তানজিম ঐশী। ব্রাজিলের বিশ্বকাপ যাত্রাটা এবার আক্ষরিক অর্থেই শুরু হলো। নাচ, গান আর উচ্ছ্বাসে ভরা জমকালো আয়োজন করে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা। যদিও পুরো ব্রাজিল অপেক্ষা করছিল একটাই নাম শোনার জন্য। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটালেন কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে সেলেসাওরা। আর সেই দলে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডারদের নাম ঘোষণা করার পরে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। আক্রমণ ভাগের খেলোয়াড়দের নাম বলতে গিয়ে প্রথমেই চমক দেন আনচেলোত্তি। তরুণ তারকা এন্ড্রিকের নাম ঘোষণার পরেই একে একে আসে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর থিয়াগো, ম্যাথিও কুইয়ার নাম। তারপরে উচ্চারিত হয় সেই প্রতীক্ষিত নাম নেইমার, আর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো অনুষ্ঠান স্থল। আলিসনকে নিয়ে 3 গোলকিপার, সান্দ্রো ব্রেমারদের নিয়ে 8 ডিফেন্ডার, অভিজ্ঞ কাসিমিরো, ফাবিনিওদের নিয়ে 7 মিডফিল্ডার, আর ফরওয়ার্ড হিসেবে প্রাণভ্রমরা নেইমার, ভিনিসিউস, এন্ড্রিকরা তো আছেনই। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ সিতে ব্রাজিলের অন্য 2 প্রতিপক্ষ হাইতি আর স্কটল্যান্ড। এবার নেইমারকে সামনে রেখেই হেক্সা মিশনের স্বপ্ন বুনছে পুরো ব্রাজিল। তানজিম ঐশী, স্টার প্লে। হারানো রাজ্য ফিরে পেলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ফিরেছেন সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডে। নেইমারের প্রত্যাবর্তনে রিওতে ঘটেছে আবেগের বিস্ফোরণ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। নেইমার জুনিয়র সান্তোস। কার্লো আনচেলোত্তি নেইমারের নাম উচ্চারণ করেই বাধ্য হলেন থেমে যেতে। মিউজিয়াম অব টুমরোতে বাঁধভাঙা উল্লাস ছড়িয়ে পড়ল। বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের নাম শুনে মার্সেলোর এমনই কাণ্ড। বিশ্বজুড়ে কোটি ফুটবল ফ্যানরা হয়তো সাবেক রিয়াল তারকার মতোই করেছিল। নিজের অজান্তেই হয়তো অনেকের চোখে পানি চলে এসেছিল। একটা অপেক্ষা, একটা দীর্ঘ রাতের গল্প, প্রায় 700 সাংবাদিক উপস্থিত, বিশ্বজুড়ে কোটি মানুষের চাতক পাখির মতো অপেক্ষা। সবার মনে একটাই প্রশ্ন, নেইমার জুনিয়র ব্রাজিল দলে থাকবেন কিনা? উত্তরটা জানেন কেবল কার্লো আনচেলোত্তি। রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোর দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। আমরা সারা বছর ধরে নেইমারকে পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি যে শেষ পর্যায়ে সে ধারাবাহিকভাবেই খেলেছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমরা বিশ্বাস করি সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এই বিশ্বকাপে একজন মূল খেলোয়াড় হবে। সবশেষ 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গায়ে জড়াতে পারেননি সেলেসাওদের জার্সি। তাই শঙ্কা জেগেছিল নেইমারকে ব্রাজিল দলে আনচেলোত্তি রাখবেন কিনা। তবে সেই শঙ্কা দূর হলো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পোস্টার বয় মাতাবেন আরও একটি বিশ্বকাপ। নেইমার যেন ফিরে পেল তার হারিয়ে ফেলা রাজ্য। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে প্রযুক্তি নির্ভর বিশ্বকাপ। একটা অফসাইড সিদ্ধান্ত জানা যাবে মাত্র কয়েক সেকেন্ডেই। থাকবে প্লেয়ারদের ডিজিটাল অ্যাভাটার, বল পাঠাবে লাইভ ডেটা, স্ক্রিনে থাকবে সিনেমেটিক ভিউ। এবারের বিশ্বকাপে শুধু কেপ ভার্দে আর কুরাসাওদের অভিষেক হচ্ছে না, অভিষেক হচ্ছে এআই এরও। রিয়েল টাইম ডেটা আর 3D সিমুলেশন নিয়ে এবারের বিশ্বকাপ প্রযুক্তিটাকেই পণ্য বানাচ্ছে ফিফা। ফুটবল সবসময়ই আবেগের খেলা। মিলি মাইক্রোসেকেন্ডের অনেক ঘটনা বা বিতর্কই এ খেলার মোড় ঘুরিয়েছে, দিয়েছে আলাদা সৌন্দর্য। কিন্তু এখন সেই আবেগ আর সৌন্দর্যের সাথে যোগ হচ্ছে নতুন মাত্রা। প্রথমবারের মতো এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে দেখা যাবে অ্যালগোরিদমের ব্যবহার। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল টেকনোলজি পার্টনার হয়ে লেনোভো এবার বিস্ময় জাগানোর ডুলি নিয়ে বসেছে।
বিশ্বকাপে সবচেয়ে বড় পরিবর্তন আসছে অফসাইড সিদ্ধান্তে। ফিফা ব্যবহার করছে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি। প্রতিটা স্টেডিয়ামের ছাদের নিচে বসানো থাকবে একাধিক স্পেশাল ক্যামেরা। এই ক্যামেরাগুলো খেলোয়াড়দের শরীরের প্রায় 29টি পয়েন্ট ট্র্যাক করবে প্রতি সেকেন্ডে। হাত, পা, কাঁধ সবকিছুই বিশ্লেষণ করবে এআই। এজন্য প্রতিটি খেলোয়াড়কে ডিজিটালি স্ক্যানও করা হবে। মাত্র 1 সেকেন্ডের স্ক্যানে তৈরি হবে তাদের 3D এআই অ্যাভাটার। এতে খেলোয়াড়দের শরীর ট্র্যাক করা যাবে আরও নিখুঁতভাবে। অফসাইড সিদ্ধান্তটাও হবে আরও দ্রুত। বলের মাঝেও থাকছে সেন্সর। বিশ্বকাপের এই স্মার্ট বল বুঝে ফেলবে ঠিক কোন মুহূর্তে পাস দেয়া হয়েছে, আর কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই অফসাইড লাইনও তৈরি করবে। মাঠে থাকা দর্শকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপ। বড় স্ক্রিনে থাকবে 3D রিপ্লে, প্রায় ভিডিও গেমের মতো থাকবে রিয়েল টাইম অ্যানিমেশন। রেফারিদের শরীরে লাগানো থাকবে বিশেষ ক্যামেরা, যেটাকে বলা হচ্ছে রেফারি ভিউ। দর্শকরা দেখতে পারবেন রেফারি আসলে কি দেখছেন মাঠে। শুধু রেফারিং নয়, এআই ব্যবহার হবে ট্যাকটিক্সেও। ফিফা ও লেনোভো মিলে তৈরি করেছে ফুটবল এআই প্রো নামের একটা বিশেষ সিস্টেম। এটা কোচ ও টিম অ্যানালিস্টদের দেবে ম্যাচ অ্যানালাইসিস, হিট ম্যাপ, পাসিং প্যাটার্ন, ট্যাকটিক্সের 3D ভিউ আর এআই জেনারেটেড ইনসাইটস। ছোট দল আর বড় দলের প্রযুক্তিগত ব্যবধান কমিয়ে এনে খেলাটাকে আরো জমজমাট করাটাই যেন এবারের ফিফার মূল লক্ষ্য। শুধু মাঠের খেলাই না, স্টেডিয়ামের বাইরেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সর্বোচ্চ ব্যবহার হতে যাচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে। দর্শকদের ঢল, নিরাপত্তার ঝুঁকি, এমনকি তাদের স্বাস্থ্য ঝুঁকিও দেখা যাবে প্রতি স্টেডিয়ামের রিয়েল টাইম অ্যানালাইসিস ডিজিটাল টুইনে। সব মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে এসে ফুটবলকে স্মার্ট স্পোর্টস বানানোতেই যেন উঠে পড়ে লেগেছে ফিফা। সারা মাহবুব, স্টার প্লে। এবারে দেশের ফুটবল। হামজাদের কোচ ফেডারেশন কাপের ফাইনালের ভেন্যু ইস্যুতে বাফুফেতে জরুরি নির্বাহী সভায় বসেছেন সভাপতি তাবিথ আউয়াল। সকাল 11টায় শুরু হয়েছে বৈঠক। গতকাল বিকেলে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান দুই ক্লাবের প্রতিনিধির সঙ্গে বসেছিলেন বাফুফে সভাপতি। কিংসদের ডেরায় খেলতে অস্বীকৃতি জানিয়েছে মোহামেডান, তাই এ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে ফাইনাল বাতিল করে মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাফুফেকে চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস। যদিও বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী একদিন পিছিয়ে বসুন্ধরা কিংসের মাঠেই কাল অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ফাইনাল। নির্বাহী সভার আগে জাতীয় দল কমিটির সাথে বৈঠক করেছেন সভাপতি। এখানে আলোচনা হয়েছে হামজা সমিতদের নতুন কোচ নিয়েও। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু অতি সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের সঙ্গে দর কষাকষি ও নানা প্রক্রিয়ায় ছিলেন। সেখানে সবার পছন্দে থাকা ওয়েলসের সাবেক ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না। এখন দ্বিতীয় পছন্দ ব্যক্তি কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। সেই কোচের বিষয়ে আজ আসতে পারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সিলেট টেস্টের খবর। চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া 437 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবরে সফরকারীদের সংগ্রহ 3 উইকেটে 142 রান। লাক্কাতুরা চতুর্থ দিনের শুরুটা দেখে শুনেই করেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল। তবে তাদের জুটি বেশি বড় হতে দেননি নাহিদ রানা। দলীয় 27 রানে তার পেইসে কাটা পড়ে ফজলের উইকেট। দ্বিতীয় ব্রেক থ্রু আসে মেহেদি মিরাজের হাত ধরে। 21 রানে তার স্পিনে কুপকাত আরেক ওপেনার আজান আওয়াইস। এরপর তাইজুল ইসলামের বলে 47 রানে ফিরেছেন বাবর আজম। এর আগে মুশফিকের শতকের এদের দ্বিতীয় ইনিংসে 390 রান তোলে বাংলাদেশ। পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় 437 রান। শেষ সেশনে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষ করে সফরকারীরা। ঢাকা টেস্ট জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। সিলেটে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন, কাভার করছেন সিলেট টেস্ট। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। রিমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশের যে টার্গেটটা দিয়েছে সেই টার্গেটটা প্রতিরোধ করতে পাকিস্তান সকাল থেকে দেখে শুনে ব্যাট করছিল এবং বাবর আজম আউট হলেও ভালো একটা অবস্থানে পাকিস্তানকে রেখে গেছেন। টাইগার বোলারদের জন্য কাজটা কতটা কঠিন মনে হচ্ছে এখন? ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তাদের তো আসলে যে একটা আকুতি, সে আকুতিটা পূরণ হয়েছে। নেইমারকে দলে ফেরানো হয়েছে। ঢাকা থেকে যে গণমাধ্যম কর্মীরা সিলেটে
টেস্টটা কভার করতে এসেছে তাদেরও আসলে একটা আকুতি রয়েছে, তারা সবাই ঢাকা ফিরতে চায় এবং তাদের একটাই প্রার্থনা এই ম্যাচটা যাতে চতুর্থ দিন অর্থাৎ আজকের মধ্যে শেষ হয়ে যায়। আপনি বলছিলেন যে কতখানি না কোনো চ্যালেঞ্জ নেই, একেবারে মিরাকল না হলে টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে এর আগে কিন্তু কখনোই এত রান তাড়া করে কিন্তু কোনো দলই জিততে পারেনি। 400 রান তাড়া করে সেটাও জিতেছে মোটে 2 বার। বলাই বাহুল্য একটা অসম্ভব টার্গেট পাকিস্তানের সামনে বাংলাদেশ দল ছুড়ে দিয়েছে। এ ম্যাচ পাকিস্তানের জেতার কোনো সুযোগ নেই, বাস্তবতা বলছে বাঁচানোরও সুযোগ একেবারেই ক্ষীণ। যদিও আমরা বলি যে ক্রিকেটকে গৌরবময় অনিশ্চয়তার খেলা, তবে কিছু কিছু প্রেডিকশন না আসলে বলেই দেওয়া যায়। এই উইকেটে আমি প্রথম দিন থেকে বলছিলাম যে এই উইকেটে আসলে বোলারদের জন্য খুব একটা বেশি কিছু করার নেই, কারণ উইকেট আসলে যদি কোনো ব্যাটার বিলিয়ে না দেয় সেক্ষেত্রে আসলে সে উইকেট তুলে নেওয়াটা টাফ। তবে আজকে কিন্তু না একটু ভিন্ন চিত্র দেখছি, বিশেষ করে তাইজুল যখন বোলিংয়ে এসেছেন উইকেটে কিন্তু যেহেতু চতুর্থ দিনের খেলা কিছুটা কিন্তু ফাটল আমরা লক্ষ্য করেছি, যে কারণে কিন্তু লিটন কুমার দাস এক প্রান্ত দিয়ে যে কারণে নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত দিয়ে মিরাজ এবং অন্য প্রান্ত দিয়ে তাইজুলকে একটানা বল করাচ্ছেন। এই জুটিটাকে দ্রুত ভাঙতে হবে। আপনি জানেন যে পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু অনেক লম্বা, এরপরে সাউদ শাকিল রয়েছেন, রিজওয়ান রয়েছেন এবং তাদের যে প্রথম ম্যাচে আমরা দেখছিলাম নোমান ঝড়ের বেগে রান করেছেন। সব মিলিয়ে তারপরও আসলে অসম্ভব একটা লক্ষ্যমাত্রা, 3টা গলার কাঁটা তুলে নেওয়া হয়েছে, বাকি 7টা গলার কাঁটা রয়েছে পাকিস্তানের। এবং দেখার বিষয় আসলে কত দ্রুত টাইগার বোলাররা এই 7টা গলার কাঁটা ভেঙে দিতে পারে। তুলন বাংলাদেশ যদি এই টেস্টটা জিতবে সেটা তো আসলে লিখে দেওয়াই যায়, কত দ্রুত জিতবে সেটা আসলে আলোচনার বিষয়। তবে বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে পারে আইসিসির যে টেস্ট সাইকেলের র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংও কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা জাম্প হবে, কারণ বাংলাদেশ এই সিরিজটা শুরু করেছিল আপনি নিশ্চয়ই জানেন যে 8 নম্বরে থেকে, সেখান থেকে বাংলাদেশ এখন রয়েছে 6 নম্বরে এবং এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তবে ভারতকে টপকে 4 নম্বরে বাংলাদেশ উঠে যাবে। সব কিছু মিলে দারুণ একটা সুযোগ এবং বাংলাদেশ যে আসলে পারফরমেন্স করছে এই শুধুমাত্র সিলেটেই নয় ঢাকাতেও যেভাবে পারফরমেন্স করছে, তার আগে এই টেস্ট সাইকেলটা যখন শুরু করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, নিশ্চয়ই আপনার মনে আছে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দল ম্যাচটা ড্র করেছিল, প্রথম টেস্টটা ড্র করেছিল, এরপরে আয়ারল্যান্ডকে ঘরের মাঠে 2-0 ব্যবধানে হারিয়েছিল, যদিও সেটা টেস্ট সাইকেলের অংশ ছিল না। এবং চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে খেলা রয়েছে। সব মিলিয়ে রঙিন পোশাকে তো বাংলাদেশ দল বেশ আগে থেকে শক্তিশালী দল, টেস্ট ক্রিকেটও যে আসলে বাংলাদেশ দল ধীরে ধীরে একটা জায়ান্ট হয়ে উঠেছে এটা কিন্তু সেই সক্ষমতার প্রমাণ। তবে স্বস্তির আসলে ঠেকুর গোলার কিছু নেই। বারবারই বলছিলাম যে উইকেটে খুব একটা বোলারদের জন্য সহায়তা নেই, বিশেষ করে পেসারদের জন্য। সেক্ষেত্রে আসলে তাইজুল এবং মেহেদী হাসান মিরাজ কতটুকু দায়িত্ব নিতে পারেন সেটা যেমন দেখার অপেক্ষা, সেই পাশাপাশি একটা জিনিস দেখার অপেক্ষা যে চতুর্থ দিনে সিলেট টেস্টের আসলে জবনিকাপাত হয় কিনা। নিশ্চয়ই আমরা সেটাও দর্শকদের জানাবো। এই ছিল আমার কাছে লাক্কাতুরা থেকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সবশেষ আপডেট। তুলন রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একসময় দেশের ক্রীড়াঙ্গনে সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত ছিল জামালপুর। এই জেলা থেকে উঠে এসেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান, লেগ স্পিনার জুবাইর হোসেন লিখন ও তরুণ ফুটবলার ফয়সাল আরমান আকাশ। তবে মাঠ সংকট, পৃষ্ঠপোষকতার অভাব ও নিয়মিত প্রতিযোগিতা না থাকায় ধীরে ধীরে পিছিয়ে পড়ছে জেলার ক্রীড়াঙ্গন। সম্ভাবনা থাকলেও সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে নতুন প্রতিভা। জেলা ক্রীড়া সংস্থা বলছে সীমাবদ্ধতার মধ্যেও খেলাধুলা চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। জামালপুর থেকে আলমগীর হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুর জেলা স্কুল মাঠ। পরন্ত বিকেলে স্কুল শেষে মাঠে অনুশীলনে ব্যস্ত কয়েকজন কিশোরী। বল পায় দারুণ ড্রিবলিং আর কারুকাজে ফুটে ওঠে তাদের স্বপ্ন আর আত্মবিশ্বাস। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডাদের মতো একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করতে চান তারাও। তবে মাঠ সংকট, পর্যাপ্ত সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাবে থমকে যাচ্ছে তাদের এগিয়ে যাওয়ার পথ। এক মাঠে যখন ছেলে মেয়ে উভয়ই প্র্যাকটিস করে আমাদের খুবই অসুবিধা হয় একসাথে প্র্যাকটিস করতে। আমাদের খেলার সুব্যবস্থা যদি থাকে তাহলে মেয়েরা এগিয়ে যাবে খেলায়। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মারিয়া পোর খেলা দেখে খুব আগ্রহী আমরা। বিকল্প মাঠ না থাকায় মেয়েদের অনুশীলন শেষ হলেই মাঠে নামে ছেলেরা। অনেক সময় জায়গার সংকটে একই সময়ে পাশাপাশি অনুশীলন করতে হয় দুই দলকেই। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ। তবুও স্বপ্ন ছাড়ছে না জেলার উদীয়মান খেলোয়াড়রা। সরকারিভাবে যদি পৃষ্ঠপোষকতা বাড়ানো যায় তাহলে মেয়েরা আরো খেলায় আগ্রহী হবে। আমাদের এক মাঠেই সব খেলা, ফুটবল, ক্রিকেট, ভলিবল যা খেলা আছে সব খেলা পরিচালনা করা হয়। একজন ফুটবলারের যেটুক প্রয়োজন সেটুক আমাদের জামালপুরে সেরকম আর কিছু নাই। একই মাঠের অপর পাশে নেটে ব্যাটিং বোলিং অনুশীলনে ব্যস্ত খুদে ক্রিকেটাররা। ভবিষ্যতে পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার রিজওয়ান কিংবা বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ হওয়ার স্বপ্ন তাদের চোখে। মোহাম্মদ রিজওয়ান, আমি তাকে দেখে ব্যাটিং অনুশীলন করি, তাকে আমার অনেক পছন্দ হয়। আমার আইডল তাসকিন আহমেদ, আমি তাকে অনুসরণ করি, তাকে দেখে আমার ক্রিকেটের অনুপ্রেরণা। আমি বড় হয়ে ন্যাশনাল টিমে
তার মতো বল করতে চাই। সংশ্লিষ্টরা মনে করছেন মাঠ সংকট দূর ও সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে এই জেলা থেকেই দেশের জন্য আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। আরও যদি মাঠের সংস্থান করা হয়, সরকার যদি এদিকে সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের কার্যক্রম বহুত এগিয়ে যাবে এবং জামালপুর থেকে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে, তারা মাঠ সংকটের কারণে ঠিকমতো অনুশীলন করতে পারে না। আমাদের আরও মাঠ সংস্কারের প্রতি মনোযোগ দেওয়া উচিত। দেশের ক্রীড়াঙ্গনে আগামী দিনের তারকা করতে জামালপুরের দিকে নজর দেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। জামালপুরের ক্রীড়াঙ্গন নিয়ে আরও বিস্তারিত জানাতে চাই জামালপুর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুক্তা। জনাব নজরুল ইসলাম মুক্তা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, মাঠের অভাব, পৃষ্ঠপোষকতার অভাব, সবকিছু মিলিয়ে আপনাদের জেলার ক্রীড়াঙ্গনটা অনেকটা থমকে আছে। আসলে কি কারণে এমনটা হচ্ছে বলে মনে হয়? আমাদের জামালপুরের পর্যাপ্ত মাঠের অভাব। একটা স্টেডিয়াম, এই স্টেডিয়াম ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স সকল খেলার অনুষ্ঠান করতে হয়। পাশে জেলা স্কুলের একটা মাঠ আছে, সেই মাঠেও পর্যাপ্ত পরিমাণে খেলা থাকে, যার দরুন সবসময় সব খেলোয়াড় সব ধরনের প্র্যাকটিস করার জন্য মাঠের জন্য সমস্যার সৃষ্টি হয়। আমরা যদি মাঠের পর্যাপ্ত ব্যবস্থা, সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারি, তাহলে জামালপুরের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, জাতীয় পর্যায়ে তারা অবদান রাখতে পারবে, আমার এই দৃঢ় বিশ্বাস। আপনাদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি, এই মাঠ কিভাবে বাড়ানো যায়, কাদের সঙ্গে যোগাযোগ করা যায়, জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা কি করা হয়েছে? হ্যাঁ, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদন ভাই, সে জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন যে আরো মাঠের প্রয়োজন, মাঠের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বর্তমানে যে সরকার রয়েছেন তারাও ক্রীড়াবান্ধব সরকার, ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি সাবেক ফুটবলার, তারা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছেন। তার কাছ থেকে আপনাদের জেলার কি প্রত্যাশা থাকবে? আমাদের প্রত্যাশা থাকবে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা এবং পর্যাপ্ত খেলার ব্যবস্থা রাখতে হবে এবং কি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। যেমন আমাদের জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব 17 চূড়ান্ত পর্বে আমরা খেলবো, সামনে ঈদের পরে আমাদের শুরু হতে যাচ্ছে, এবং কি আমাদের মেয়েদেরও জাপান কাপ অনূর্ধ্ব 13 তারিখে টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে প্র্যাকটিস শুরু হয়েছে। আমরা জামালপুর যদি পর্যাপ্ত মাঠ এবং কি প্রশিক্ষণের ব্যবস্থা রাখে, তাহলে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস জামালপুর থেকে পর্যাপ্ত পরিমাণে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে আসবে। এবং কি আরো যে জিনিসটা আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের আগে মাঠ ছিল কিন্তু সংগঠক ছিল না, এখন সংগঠক আছে। এখন আমাদের জামালপুর জেলা ক্রীড়া সংস্থা যারা জড়িত আছে সবাই সাবেক খেলোয়াড়, এবং কি আমরা চেষ্টা করছি সব খেলায় আমরা যেন ভালোভাবে পার্টিসিপেট করতে পারি এবং কি আমরা রেজাল্ট নিয়ে আসতে পারি। নতুন করে যে খেলা হলো, এই খেলাতে জামালপুরের অংশগ্রহণ করেছে, আমরা প্র্যাকটিসের ব্যবস্থা করেছিলাম, কিছুদিন প্র্যাকটিস করেছে, স্বল্প সময়ের মধ্যে আমাদের রেজাল্ট মোটামুটি ভালো। আমরা অ্যাথলেটিক্স, সাঁতার এবং কি কাবাডিতেও ভালো রেজাল্ট করেছে। আমরা আশা করি ফুটবলেও আমরা করব। আমরা সামনে দিনগুলোতে পর্যাপ্ত প্র্যাকটিসের ব্যবস্থা করব। আমাদের সদরের এমপি সাহেবের সাথে আমাদের আলোচনা হয়েছে, সেও সাবেক খেলোয়াড়, সাবেক সংগঠক, সেও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা অচিরেই আবার ক্রীড়া ক্ষেত্রে জামালপুর ঘুরে দাঁড়াবো, এবং আমাদের পর্যাপ্ত প্র্যাকটিসের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করছি সামনে ঈদের পর থেকে পর্যাপ্ত সকল খেলোয়াড় আমরা প্র্যাকটিসের ব্যবস্থা করব। নজরুল ইসলাম মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো আমাদেরও প্রত্যাশা জামালপুরের ক্রীড়াঙ্গনটা আবার একটা উৎসব মুখর পরিবেশে ফিরুক। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না, স্টার প্লের সঙ্গেই থাকুন।